আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তার স্বামী গল্পের 6 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আমি একটা জরুরি কল সেরে আসছি। মেহরাবের কথায় রুদ্র যেন হাতে আকাশ পেল। সে নাচতে নাচতে অ্যাল্টারের ঘরের দিকে পা বাড়ালো। মেহরাব মুচকি হেসে দরজার আড়ালে আড়ি পাতল। ভিতর থেকে রুদ্র উৎসাহিত গলায় শোনা গেল, ভাইয়া আমি এসে গিয়েছি, এবার শুরু করা যাক। রুদ্র এই অধিক উত্তেজনা যেন জ্বলন্ত আগুনে ঘি ডালল। মুহূর্তের মধ্যে ঘর থেকে ধুমক্কার কিছু শব্দ পেল, ভেসে এলো। মেহরাব কানে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ডের মধ্যেই রুদ্র গালে হাত দিয়ে ঘর থেকে বের হয়ে এলো। তার ফর্সা গালে অ্যাল্টানের হাতের 5 আঙ্গুল লাল ছাপ একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। মেহরাব রুদ্রের এই করুণ দৃশ্য দেখে আর হাসি চেপে রাখতে পারল না। দাঁত বের করে হাসতে হাসতে সে প্রায় ভেঙে পড়ল। রুদ্র রাগে দাঁত কাঁপতে কাঁপতে বলল, এসব তোর প্ল্যান ছিল না? তুমিই তো বললে ভাইয়া স্কিন কেয়ার করবে। কথা শেষ করেই রুদ্রের নজর গেল এক পাশে রাখা এক ভারী টেবিলের ল্যাম্পর দিকে। সুজা হাতে নিয়ে সে মেহরাবের পিছু নিল। মেহরাব তখন প্রাণপণে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলছে, আরে রাগ করিস না ভাই, আয় আমি তোর গাল সুন্দর করে মেকআপ করে ছাপটা ঢেকে দিচ্ছি। রুদ্র তখন অগ্নিসীমা হয়ে পিছন থেকে চিৎকার করে বলছে, তোর মেকআপের গুষ্টি গিলাই। বহু গাড়িটি যখন এক বিশাল ফটক পেরিয়ে দবদবির সাথে এক প্রসাদের বাড়ির সামনে থামলো, এলজার বিষণ্ণ সীমা রইল না। গাড়ি থেকে নামতেই তার নজর রাখলে গেল ঘেটের পাশে খোদাই করা নামটি, এহসান ভিলা। নামটি দেখা মাত্রই ইজার কপাল 3টা ভাঁজ পড়ল। এহসান নামটা কি খুব পরিচিত? মনের কোণে এক চিলতি সন্দেহ উকি দিয়ে মিলে গেল। কিরে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। সারার চনমনে রেখে ইলজা সম্মতি ফিরে পেল। মৃদু সুরে সারার হাত ধরে ভিতরে পা রাখলো সে। কলিং বেলের শব্দে দরজাটা খুলতে এক মাঝবয়সী ভদ্র মহিলা, সারার মা, অত্যন্ত আবেগ ভরা এলজাকে জড়িয়ে ধরলেন। এলজা কিছুটা হকচকে হয়ে গেল। একজন বান্ধবীর মায়ের কাছে কেন এত উষ্ণ অর্থ আশা করেনি। একে একে বাড়ির সবাই যেন তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। সারা বাবা এগিয়ে এসে আদর সুরে বললেন, কেমন আছিস মা? বেশ অনেকদিন পর। বলতে গিয়েও তিনি থেমে গেলেন। গলার সুর পরিষ্কার করে তিনি আবারও বললেন, মানে কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। সৌজন্যবশত উত্তর দিল এলজা, কিন্তু তার দৃষ্টি তখন আটকে গেল দোতলার সিঁড়ির দিকে। সিঁড়ি দিয়ে ধীর চিলে নেমে আসছে স্বয়ং ডাক্তার এলটন হাসান। এলজার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। পরনে ক্যালজুট টি শার্ট আর ট্রাউজার, মুখে সেই পরিচিত রহস্যময় বাঁকা হাসি। এলটন এসে এলজার দিকে পাশের সোফায় বসলো। সামান্য ঝুঁকে ফিসফিস করে বলল, তুমি এখানে কিভাবে? আমাকে খুব মিস করছিলে বুঝি? এলজা যেন আকাশ থেকে পড়ল। বরজত হওয়ার মতো চিৎকার দিয়ে সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। আপনি এখানে কি করছেন? পুরো ড্রয়িং রুম মুহূর্তের জন্য পিতপতন নীরবতা নেমে এলো। এলটনের মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মা তুমি এলটনকে চিনো? সারা তখন পরিস্থিতি সামলাতে খিলখিল করে হেসে উঠল। মা, ভাইয়া আর এলজা একই মেডিকেলে। মানে ভাইয়া এলজার স্যার আর এলজা ভাইয়ার স্টুডেন্ট। সারার বাবার মুখে তখন তৃপ্তি হাসি। বাহ, এই তো সোনার সোহাগ। এখন থেকে সারা তার স্টুডেন্টকে বাসায়ও পড়তে পারবে, রিভিশনটাও ভালো হবে। উপস্থিত সবাই হাসিতে ড্রয়িং রুমে মুখরিত হয়ে উঠল। কিন্তু এলজার মনের ভিতর তখন অগ্নিগিরা ফুটে উঠেছে। সে এক ঝটকায় সারাকে টেনে পাশে নিয়ে এলো। দাঁতে দাঁত পিছে নিচু সরাই বলল, তুই প্রথম থেকে সব জানতে, আর আমি গাধার মতো তোর কাছেই তোর ভাইয়ার নামে এত বদনাম করলাম। সারা একদম লজ্জিত না হয়ে দাঁত বের করে হাসলো। রাগ করিস না বোন, আমি যদি আগে বলতাম দা অ্যালার্ট আহসান আমার ভাই, তবে তুই কি আমার সাথে এত সহজে মিশতি? কখনোই না। এলজা কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে সারা তাকে জোর করে সোফায় বসিয়ে দিল। ওকে অ্যালটনের রসিকতা করার নতুন সুযোগ পেয়ে গেল। সে তাচ্ছিল্য সুরে বলল, ড্রামা কুইন তো থামুন। এলজা প্রায় গর্জে উঠল। এমনিতেই সবার ওপর মেজাজ সপ্তমে, তার ওপর অ্যালটনের এই ড্রামা কুইন। ডাক্তার অধৈর্য পেরাচ্ছে। এলজা আবার বিরক্তি অ্যালটনের দিকে তাকায়। এলজা শেখ আমার নাম, ড্রামা কুইন না। ওইটা তো বললাম, ড্রামা কুইন। এলজা এবার হতাশ হয়ে অ্যালটনকে বলল, বলুন এ। অ্যালটন এলজার সাথে বলে, এই যা এলজা কুইন ডামা। এলজার রক্ত যেন মাথায় চড়ে গেল। সে বিহিত জ্ঞান হারিয়ে ফেলল। এখন যদি আমি আপনাকে মারি তবে কিন্তু আমার কোনো দোষী নেই স্যার, মনে রাখবেন আমি কিন্তু আপনার মেহমান। এলটন এবার শব্দে হেসে উঠল, তোমাকে হাতে মারলেও আমার কাছে অমৃত। ড্রামা কুইন। এলজার চোখ মুখ শক্ত করে বিড়বিড় করলো, হ্যাঁ সেটা পিঠে পড়লেই বুঝবেন। অপরদিকে মেহরাব অনেক কষ্টে রুদ্রের মারপিঠের দাগগুলো মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করছে। শেষটার দিকে মেহরাব বলল, ও ফাইনালি শেষ।
এবার তোমাকে মানুষ বলতে লাগবে। কথাটা ইসমাইল রুদ্র বিছানা থেকে লাফিয়ে নামলো। ভাবি এসেছে কতক্ষণ হলো, নিচ থেকে সবার হাসি হাসি শব্দ পাচ্ছি। আমি আর এক মুহূর্তও দেরি করতে পারবো না, আমি চললাম। রুদ্রের পাগলামি দেখে মেহরাব চেঁচিয়ে উঠল, এই শয়তান দ্বারা, আমার জন্য তো একটু অপেক্ষা কর। রুম থেকে বের হয়ে নিচের ড্রয়িং রুমের দিকে তাকাতেই রুদ্র হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। নিচের সোফায় এলটানের একদম কাঘেসে বসে আছে এলজা। রুদ্রের ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতো হাসি ফুটে উঠল। ক্রাশক্রমে বলে কথা, হাজার হোক নিজের পছন্দের মানুষকে চোখের সামনে দেখলে কান্না মনে ভালো হয়, কিন্তু সেই খুশির রেশটুকু মিলে যেতে এক সেকেন্ডও সময় লাগলো না। রুদ্রের মাথায় হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতো একটা প্রশ্ন জাগলো, এলজা এখানে কেন, তাও আবার এলটান ভাইয়ের কাছে? এত আশেপাশে পরিবেশ আর এলটানের শরীরের ভাষা পর্যবেক্ষণ করতেই রুদ্রের মুখটা হা হয়ে গেল। সে আজকে নিজের মুখে হাত দিয়ে বিড়বিড় করে উঠল, ইন্নানিল্লাহ, না না, এটা হতে পারে না, পৃথিবী উল্টে গেল না। ঠিক সে মুহূর্তে মেহরাব হতভম্ব হয়ে রুদ্রের পাশে এসে দাঁড়ালো। রুদ্রকে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে মেহরাব অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? মরা মানুষ দেখার মতো ফ্যাকাশে হয়ে আছিস কেন? রুদ্র কাঁপা কাঁপা আঙুলে নিচের দিকে ইশারা করে ফিসফিস করে বলল, আচ্ছা মেহরাব ভাই, ওই মেয়েটা কে, এই যে ভাইয়ের পাশে বসে আছে? মেহরাব দাঁত বের করে একগাল হেসে বলল, কে মানে? এই তো আমাদের ভাবি, এলজা ভাবি। না, মেহরাবের কথা শেষ হওয়ার আগে এক গগন বিদারী চিৎকার দিয়ে নিজের বুকে হাত দিয়ে বসে পড়ল রুদ্র। তার সাধ্যের ক্রাশ এখন তার এলটন ভাইয়ের বউ। এখন এর চেয়ে বেশি টাউজার আর কি হতে পারে? ঠিক তখনই রুদ্র দেখলো সারার এলজাকে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরের দিকে আসছে। রুদ্র অবস্থা তখন ছেড়ে দেওয়া মা কেঁদে বাঁচিয়ে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশের একটা রুমে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। দরজার পিঠ থেকে রুমে প্রায় ফুপিয়ে ওঠার ভঙ্গিতে বলল, না, আমি এটা মানবো না। খুদা, তোমার দুনিয়ায় কি আর মেয়ের অভাব ছিল না? শেষমেশে আমার ক্রাশ আমার ভাবি হলো। আমি কেন মরলাম না? রুদ্র যখন নিজের ভাগ্যের ওপর বিলাপ করছে, তখনই বাইরে থেকে দরজার প্রচণ্ড ধাক্কা পড়ল। সারার কণ্ঠ শোনা গেল, আরে আমার রুমে কে ঢুকলো? এই দরজা খুল বলছি। রুদ্র আত্মারাম খাঁচা হয়ে জুগাড়। চারপাশে তাকিয়ে দেখলো সে ভুল করে সারা রুমে ঢুকে পড়েছে। রুদ্র ছাতার মাথা, আর কোনো রুম পেল না, এখানে মরতে এলাম। সারা বাইরে থেকে আরো জোরে চিৎকার করতে শুরু করলো। রুদ্র তখন ঘামছে। তার মনে হলো এখন যদি সারা তাকে এই রুমে আবিষ্কার করে, এই এলটান ভাই জানতে পারে সে যে তার বউকে ক্রাশ ভাবতো, তবে তার হাড়গুড়োর অবস্থা থাকবে না। সে মনে মনে দোয়া পড়তে লাগলো, আল্লাহ এবারের মতো বাঁচাও, আমি আর কোনোদিন ভাবিটিকে দেখবো না। এলটান ভাই জানলে আমাকে জ্যান্ত কবর দিবে। আর কোনো কথার উপায় না দেখে রুদ্র জানালার পাশে থাকা ব্যালকনির দিকে দাঁড়ালো। নিচের বাগান দেখা যাচ্ছে। জীবন বাঁচাতে রুদ্র চোখ বন্ধ করে ব্যালকনি থেকে এক বিশাল লাফ দিবে। দুপুস করে নিচে ঘাসের ওপর পড়তেই তার মনে হলো কোমরের হাড়গুলো সব জাগার মতো নেই। যন্ত্রণায় সে কুঁকড়ে গেল। ঠিক সেই সময় এলটান একটা জরুরি অপারেশনের জন্য হসপিটালের দিকে যাচ্ছিল। রুদ্রকে বাগানের ধুলোবালি মেখে গড়াগড়ি খেতে দেখে সে ব্রুকুসকে ওই দিকে এলো। গম্ভীর গলায় ডাকলো, কে রে রুদ্র, কি হয়েছে তোর? এখানে এভাবে ধুপুস করে এসেছিস কেন? এলটানের বাসখাই গলা শোনা মাত্রই রুদ্র সব ব্যথা জোরবার মতো উধাও হয়ে গেল। সে লাফিয়ে উঠে দাঁড়ালো। তার ফ্যাকাশে মুখ দেখে মনে হচ্ছে সামনের সাক্ষাৎ আজাইল দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত দেরি না করে সে বাড়ির মেন গেটের দিকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে পাগলের মতো চিৎকার করতে বলতে লাগলো, উফ, আমার বোন, একদম নিজের আপন বোন, কোনো ক্রাশ টাশ না। আল্লাহ আমাকে এলটান এহসানের হাত থেকে বাঁচাও। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আর আসছি না এই বাড়িতে। রুদ্রের উদ্যানের মতো আচরণ দেখে এলটান থমকে দাঁড়িয়ে রইল। কিছু একটা বলতে যাবে এমন সময় তার ফোনে কল এলো। সময়ের অভাবে সে আর রুদ্র পিছনে না ছুটে গাড়িতে গিয়ে বসলো। তবে মনে মনে ঠিক করলো এই অবদানকে সে সারপ্রাইজ করতে হবে। অবশেষে রুমের দরজাটা খুলতে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলো সারা। দরজা খোলার সাথে সাথে সে শিকারের বিড়ার মতো রুমের আনাচে কোনাচে চোখ বোলাতে শুরু করলো। তার নিশ্চিত ধারণা ভিতরে কেউ একজন ছিলই, কিন্তু পুরো রুম তন্ন তন্ন খুঁজে করে তা কাউকে পেয়ে গেল না। এলজা ব্রুকুসকে রুমের চারপাশে দেখে বলল, কই সারা, কেউ তো নেই রুমে, তুই বোধ হয় ভুলে শুনছিস। সারাও কিছুটা বিড়বিড় হয়ে গেল। নিজের মনেই বিড়বিড় করলো, সেটাই তো দেখছি, কিন্তু দরজা তো পরিষ্কার খিল দেওয়া ছিল। ঠিক তখনই মেহরাব দরজার পাল্লায় হেলান দিয়ে দাঁড়িয়ে এক বাঁকা হেসে দিল। সারাকে খোঁচা মারার এমন সুযোগ সে হাতছাড়া করতে রাজি নয়। সে দাঁত বের করে বলল, মনে হয় তোমার মতোই কোনো পেতনি রুমে ঢুকে গিয়ে বসেছিল, এখন আমাকে দেখে চলে গিয়েছে ভয়ে।
রাগে সারার মাথা রক ফুলে উঠল। সারাও এবার মেহরাবের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, এমন জুগারকে দেখলে সে কেউ ভয় পাবে না। আবার ব্যাস শুরু হয়ে গেল দুজনের সেই চিরতর তুলমার ঝগড়া। কেউ কাউকে এক চুল ছাড়া দিতে রাজি নয়। এলজা দরজার পাশে দাঁড়িয়ে তাদের এই খুনছুটিয়ার কথার লড়াই বেশ উপভোগ করছিল। ঝগড়ার এক পর্যায়ে সারা ধৈর্য হারিয়ে মেহরাবকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, এখন যদি এই মুহূর্তে আমার রুম থেকে বের না হও তবে তোমার কপালে আজ অবশেষে দুঃখ আছে। বের হো বলছি। মেহরাব দরজার বাইরে যেতে যেতে এলজাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল, ভাবি দেখছেন তো, আজ তো একটা দরজাল ননদ পেয়েছেন আপনি। ভাবি আর ননদ এই দুটো শব্দ কানে যেতেই এলজার গাল দুটো মুহূর্তে টকটকে লাল হয়ে উঠল। এক অদ্ভুত ভালো লাগার শিহরণ খেলে গেল তার মনে, কিন্তু পরক্ষণে নিজের ভাবনার লজ্জা পেয়ে সে শব্দে নিজের গালে দুহাত দিয়ে মাথা নাড়তে লাগলো। বিড়বিড় করে নিজেকে শাসন করলো, না না, এসব কি ভাবছি আমি, ছি। সারা মেহরাবকে বিদায় করে সজোরে দরজা বন্ধ করে দিল। তারপর এলজার দিকে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বাদ দে ওই বাদামের কথা, তুই বরং চট করে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য একটা আরামদায়ক ড্রেস বের করে দিচ্ছি। এলজা ক্লান্তিতে মাথা নেড়ে সায় দিল। সারা যেই আলমারিনা থেকে কাপড় নিয়ে ড্রেসিং টেবিলের দিকে ফিরল, অমনি তার চোখ ছানা বড়া হয়ে গেল। ড্রেসিং টেবিলের অপরটা একদম ফাঁকা। তার শোকের দামি ফেস প্যাক, ক্রিম কিচ্ছু নেই সেখানে। সারা বুঝতে এক সেকেন্ডও সময় লাগলো না যে এইটা কার কীর্তি। একটু আগেই মেহরাব যে পেতনির জিনিসের কথা বলছিল এলটানকে, সেটা অন্য কেউ নয়, স্বয়ং সারা। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সারা জানালার কাজ কাঁপিয়ে একটা আশঙ্কা ফাড়া চিৎকার দিল, মেহরাবের বাচ্চা, তোর একদিন আর আমার একদিন, আমার কসমেটিক ফিরিয়ে দে বলছি। সারা সেই গোয়েন্দা বিবির চিৎকার পাশে দাঁড়িয়ে থাকা এলজা চমকে উঠে দুই কানে হাত ধরে ধরল। সে ভাবলো এই বাড়িতে থাকার মানে হচ্ছে প্রতি মুহূর্তে কোনো না কোনো ধামাকার জন্য প্রস্তুত থাকা। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।